হিসাব বিজ্ঞানের 7 নম্বর ক্লাসে আমরা শিখব সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলার আদ্যমধ্য নিয়ে আলোচনা হবে। আমি আসি ইয়াসিন আরাফাত, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমন্বয় দাখিলা কিসের উপরে হয়। দেখো, বেসিক্যালি সমন্বয় দাখিলা দিয়ে থাকি আমরা দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে তোমার বিলম্বিত মানে হচ্ছে অগ্রিম, আর একটা হচ্ছে বকেয়া সমূহ। এই যে বিলম্বিত, এটার আবার দুইটা শ্রেণী থাকে, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, অগ্রিম সমূহ দুই প্রকার, একটা হচ্ছে অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। এখন আমরা আগে দেখি অগ্রিম ব্যয়টা কি। অগ্রিম ব্যয়টা হচ্ছে সেই ধরনের খরচগুলা যেগুলো আমি এখনো খরচ করি নাই কিন্তু আমি টাকা দিয়ে দিছি। অগ্রিম আয়টা হচ্ছে আমি এখনো তাদেরকে সেবা দিই নাই কিন্তু টাকা নিয়ে নিচ্ছি। এরপর আসো বকেয়া সমূহ। বকেয়া সমূহ আবার দুই প্রকার, বকেয়া আয়, বকেয়া ব্যয়। বকেয়া আয়টা হচ্ছে যেটা আমি তাদেরকে সেবা দিছি টাকা পাই নাই। বকেয়া ব্যয় যেটা খরচ করছি টাকা দিই নাই। ঠিক আছে, দেখো মানে সেবা দিছি টাকা পাই নাই, খরচ করছি টাকা দিই নাই। এখন আসো হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা ধরবো হচ্ছে চলতি সম্পদ, এটাকে ধরবো হচ্ছে চলতি দায়। বকেয়া আয়টা হচ্ছে চলতি সম্পদ, বকেয়া ব্যয়টা হচ্ছে চলতি দায়। তার মানে দুইটা চলতি সম্পদ, দুইটা চলতি দায়। এটা দেখো এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, বলবে যে হচ্ছে সমন্বয় দাখিলা দেওয়া হয় কোনটার উপরে, কোন কোন বিষয়ের উপরে। খেয়াল করে দেখো, এখানে 4টা বিষয় দেওয়া আছে: অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অবচয়। এই 5টা বিষয়ের উপর বেসিক্যালি হচ্ছে আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি। অলরাইট, আমি আবারও বলি, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয় এবং অবচয়, এই 4টা বিষয়ের উপর আমরা হচ্ছে সমন্বয় দাখিলা দিয়ে থাকি। এখন আসো আমরা হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করব এমসিকিউ। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনে আসছে এবং 12-13 সেশনে আসছে। তার মানে কতটা ইম্পর্টেন্স আজকের ক্লাসটা তুমি বুঝতেই পারছো। নিজের কোনটির জন্য সমন্বয় দাবিদার প্রয়োজন হয় না। এখানে খেয়াল করে দেখো, অগ্রিম প্রদত্ত বীমা মানে অগ্রিম খরচ, আমরা জানি অগ্রিম খরচের জন্য সমন্বয় দিতে হয়। বকেয়া খরচ, সেটার জন্য সমন্বয় দিতে হয়। অবচয়, আমি বলছিলাম যে অবচয়ের জন্য সমন্বয় দিতে হয়। তার মানে দিতে হয় না কিসের জন্য? অর্জিত আয়, মানে হচ্ছে যেটা আমার অর্জন হয়ে গেছে সেটার তার কোনো সমন্বয়ের দরকার নাই। যেটা হয় নাই, যেটা আমি খরচ করছি টাকা দিই নাই, যেটা টাকা দিছি খরচ করি নাই, সেগুলোর জন্য না সমন্বয়। তার মানে যেটা অর্জিত হয়ে গেছে সেটার জন্য আমার সমন্বয় দরকার নাই। তার মানে দেখো অর্জিত আয়। 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, নিম্নের বিবরণগুলি হতে কোনটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এখানে বলছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কোনটা। ঠিক আছে, এখানে অনেক উত্তরই থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে সঠিক উত্তরটা আমরা বেছে নিব। এই প্রশ্নটাও দেখো 9-10 সেশনে আসছে, 97-98 সেশনে আসছে, 93-94 সেশনে আসছে। তার মানে কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতেই পারতেছ। প্রথম প্রশ্নটা খেয়াল করো, প্রত্যেক সমন্বয় জাবেদা উদ্ধৃতপত্র এবং আয় ব্যয় হিসাবকে প্রভাবান্বিত করে। এটা সঠিক উত্তর হইতে পারে, কিন্তু আমাদেরকে যেহেতু বলছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আমরা এখনো সঠিক উত্তর হিসাবে এটাকে নিব না। সমন্বয় জাবেদা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে না, এটা ভুল। সমন্বয় জাবেদা মালিকানা সত্ত্বকে প্রভাবান্বিত করে। সমন্বয় জাবেদা কেবলমাত্র উদ্ধৃতপত্রকে প্রভাবান্বিত করে, এটাও হইতে পারে। আমরা জানি দুইটাকেই করে, উদ্ধৃতপত্রকেও করে, আয় ব্যয়কেও করে। সো পরেরটা দেখো, বলছে যে আয় ব্যয় হিসাবকে প্রভাবান্বিত করে। এখন এটাও হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু এই দুইটা থেকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ক নাম্বারটা, কারণ আমরা জানি উদ্ধৃতপত্রকেও করে, আয় বিবরণীকেও করে। এখন দুইটাকে একসাথে হচ্ছে কতে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে ক। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, আর্থিক বিবরণী প্রস্তুতির পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয় তাহলে আয়ের উপর তার প্রভাব হবে। এখন দেখো, যদি তোমার আয় বিবরণী তৈরির পূর্বে সমন্বয়গুলো না করো তখন কি হবে। দেখো, তখন হইতে পারে তোমার নিট লাভ বেশিও হইতে পারে, নিট লাভ কমও হইতে পারে। তারপর হচ্ছে কেন হইতে পারে, দেখো যদি তুমি মানে আয়ের সমন্বয় না করো তাহলে হয় তুমি আয় বেশি দেখাবা বা আয় কম দেখাবা। ব্যয়ের সমন্বয় না করলে কি হবে, হয় ব্যয় বেশি দেখাবা বা ব্যয় কম দেখাবা। তো এই জন্য আমাদের সঠিক উত্তর হবে নিট আয় বাড়তেও পারে, কমতেও পারে। এই যে এটা দেখো, নিট আয় বাড়বে সঠিক, কিন্তু যেহেতু কমতেও পারে তার জন্য এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। তার মানে সঠিক উত্তর পাইলাম আমরা নিট আয় বাড়তেও পারে, কমতেও পারে। এখন তোমরা সবাই জানো যে আমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মিলে একটা কোর্স লঞ্চ করছি, সি ইউনিট ক্র্যাশ কোর্স। সেই কোর্সে আমরা হচ্ছে প্রায় 700 থেকে 800 স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে। তুমি যদি সেই কোর্সে যুক্ত হতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ইনবক্স করবা যে আমরা হচ্ছে এই সি ইউনিটের কোর্সটা করতে চাই। সেখানে বাংলার উপরে 20টা ক্লাস থাকবে, ইংরেজির উপরে 20টা ক্লাস,
হিসাব বিজ্ঞানের উপর 20টা ক্লাস, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং উপর 15টা করে ক্লাস থাকবে। পাশাপাশি তোমাকে হচ্ছে প্র্যাকটিস শিট, পিডিএফ এবং হচ্ছে এক্সাম নিব প্রতিদিন, এবং এই পুরো কোর্সটা করতে পারবা তুমি মাত্র 3000 টাকা দিয়ে। এবং এই কোর্স করার জন্য আমি আবারও বলতেছি, আমাদের ফেসবুক পেজে গিয়ে নক করলে হবে, আমরা তোমাদের সাথে যোগাযোগ করব। আর সবার জন্য শুভকামনা রইল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।